স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা চলছে। সংস্কারের নামে কারো কারো আছে ভিন্ন উদ্দেশ্য, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, বেশি দিন ক্ষমতায় থাকতে চাইলে পদত্যাগ করুন, নেমে আসুন জনগণের কাতারে। ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশে তারেক রহমান বলেন, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। আদালতের নির্দেশ থাকার পরও বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর ঘটনাকে স্বৈরাচারী মনোভাবের পুনরাবৃত্তি বলে মন্তব্য করেন তিনি। স্বৈরাচার পতনের পর এই প্রথম রাজধানীতে এত বড় শোডাউন করল বিএনপি। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার কর্মসূচিতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি যোগ দেন বিএনপির কয়েক লাখ নেতাকর্মী। নির্ধারিত সময়ের অনেক আগেই মিছিল নিয়ে আসেন কর্মী সমর্থকরা। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা অংশ নেন তারুণ্যের রাজনৈতিক অধিকার সমাবেশে। প্রধান অতিথির বক্তব্যে জনগণের ভোটে ক্ষমতায় গেলে কি করবে বিস্তারিত সেই পরিকল্পনার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতি, অর্থনীতি সহ সমসাময়িক নানা ইস্যুতে কথা বলেন তিনি। অভিযোগ করেন, জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। অন্তর্বর্তী সরকারের কেউ ক্ষমতায় থাকতে চাইলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে সামিল হওয়ার দাবি জানান তিনি। গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায় তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 3 মাসেই সুষ্ঠু ভোটের নজির রয়েছে, তাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জনগণের কাছে গিয়ে তাদের মন জয় করতে বিএনপি নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তারেক রহমান। জানান, বিএনপি বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস। আপনারা জনগণের কাছে যান, তাদের প্রত্যাশা জানার চেষ্টা করুন। নির্বাচনের পাশাপাশি কথা বলেন সংস্কার নিয়ে। বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদের শপথ ইস্যুর উদাহরণ টেনে তারেক রহমান বলেন, যারা ক্ষমতায় থেকে আদালতের নির্দেশ অবজ্ঞা করতে পারে তাদের কাছে ইতিবাচক সংস্কার আশা করা যায় না। যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে, স্বৈরাচারের যে ঘটনা সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। প্রায় 30 মিনিটের বক্তব্য জুড়ে বেশ আত্মবিশ্বাসী দেখা গেছে তারেক রহমানকে। শেষে নেতাকর্মীদের সামনে নতুন স্লোগান উপস্থাপন করেন তিনি। জানান, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের মোট ভোটারের প্রায় 3 ভাগের 1 ভাগ ভোটার তরুণ, সংখ্যায় প্রায় 4 কোটির বেশি। এই বিশাল সংখ্যক তরুণ ভোটার বিগত 3টি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বলে অভিযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি বললেন, আগামী দিনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় বিএনপি। সেই সঙ্গে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়েছে দলটি। সাইফুল ইসলাম, নিউজ 24, নয়াপল্টন, ঢাকা। সংস্কারের বাহানায় নির্বাচন পেছানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশে তারা এসব কথা বলেন। আর অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তারা বলেন, পদত্যাগের নাটক করেছেন প্রধান উপদেষ্টা। একে অপরের পরিপূরক চর্চার নাম রাজনীতি আর তারুণ্য। মহান মুক্তিযুদ্ধ 90 আর 24-এর স্বৈরতন্ত্রের বিলুপ্তিতে বুকের তাজা রক্ত দিয়ে যার উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে তরুণরাই। বয়সের বিচারে দেশের বৃহৎ এই জনগোষ্ঠীকে রাজনীতিতে আরও বেশি অন্তর্ভুক্তিতে তাই মনোযোগী বিএনপি। জাতীয়তাবাদী আদর্শের আহ্বান, রাজনৈতিক চর্চা আর ভবিষ্যৎ পরিকল্পনা জানতে সকাল থেকে রাজধানীর পল্টনে জড়ো হতে থাকেন তরুণ সমাজ। নতুন বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি জানান সমাবেশে আগত নেতাকর্মীরা।
একটা সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশের নতুন ভোটার সহ 14 কোটি ভোটার ভোট দিতে পারবে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দিয়ে আমরা এই বাংলাদেশের শান্তিভাবে যাতে বসবাস করতে পারি। সুন্দর সুষ্ঠু একটা নির্বাচনের জন্য যে রোডম্যাপ আমাদেরকে দিবেন, আমরা সেই রোডম্যাপ অনুযায়ী কাজ করব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাবেশের আয়োজক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। বাংলাদেশের মানুষ মনে করে আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে প্রথম থেকেই সবচেয়ে বেশি সহযোগিতা করে আসছিল বিএনপি, কিন্তু সরকারের একটি অংশ এখন বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছানো যাওয়ার কোন সুযোগ নাই। অযথা কালক্ষেপণ না করে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানান বিএনপির সিনিয়র নেতারা। সংস্কার এবং মামলা এই দুটি বিষয়কে নির্বাচনের সাথে তুলনা করার কোনো অর্থ হয় না। বাংলাদেশের মানুষের সঠিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করো। অতীতের মতো আগামী দিনেও তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দিবেন বলে আশা প্রকাশ করেন বিএনপির সিনিয়র নেতারা। আন্দোলনে পরিণত করেছে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পরিস্থিতি যেমনই হোক না কেন আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জানান, সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলো এগিয়ে নিয়ে ভোট আয়োজন করা হবে। টোকিওর ইম্পেরিয়াল হোটেলে 4 দিনের জাপান সফরের শুরুতে জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি এবং সাবেক জাপানি প্রধানমন্ত্রী তারো আসোর সাথে সাক্ষাতে ডক্টর ইউনূস এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা নিক্কেই এশিয়া ফোরামে অংশ নেবেন এবং জাপানি নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। টাকার জন্য মামলা ব্যবসায় নেমেছে একটি রাজনৈতিক দল। শেখ হাসিনার যদি পতন হতে পারে তাহলে এই চাঁদাবাজদেরও পতন সম্ভব। বুধবার দুপুরে দিনাজপুরে পথসভায় এই মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। যারা সুযোগ সন্ধানী, অসৎ, চাঁদাবাজ, সিন্ডিকেটধারী, দখলদার, তাদেরকে পরিত্যাগ করার এখন উপযুক্ত সময়। আগামীর বাংলাদেশে চাঁদাবাজির কোন স্থান হবে না। একজন চাঁদাবাজ সে যে দলের হোক না কেন, তার দলের যত ক্ষমতাই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব। দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আর এর মধ্য দিয়ে সব মামলায় দণ্ড ও সাজামুক্ত হলেন তারেক রহমান। তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দবানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। 2023 সালে মামলায় তারেক রহমানকে পৃথক 2টি ধারায় 9 বছর ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন। এই সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করেন ডাক্তার জুবাইদা রহমান। আপিলের 587 দিনের বিলম্ব মার্জনা করে তার শুনানির জন্য গ্রহণ করেন আদালত। দুপক্ষের শুনানি শেষে আদালত তার পর্যবেক্ষণে বলেন, মামলার প্রক্রিয়ায় ও সাক্ষ্য প্রমাণে ত্রুটি রয়েছে। তাই মামলা থেকে শুধু ডাক্তার জুবাইদা রহমান নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও অব্যাহতি দেন আদালত। এই মামলা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে উনি কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদের অধিকারী নহেন এবং কোনো সম্পত্তি উনি ডিজনেস্টলি অর্থভাবে উনি কোনো অর্জন করেন নাই। আর কাজেই আপনি যদিও উনি আপিল করতে পারেননি, আপনি এই খালাসের বেনিফিট বা এই জাজমেন্ট যাতে ওনার বেলায় প্রযোজ্য হয় আপনি সেটা করতে পারেন এবং মাননীয় আদালত আমাদের কথা রেখেছেন। ডাক্তার জুবাইদার আইনজীবী বলেন, এই রায়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হলো জিয়া পরিবারের একটি টাকা বা সম্পত্তি দেশের বাইরে নেই। ম্যাডাম খালেদা জিয়া যে কথাটা বলতেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আজকে এই মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো।
মামলার প্রক্রিয়াটি ভুল ছিল বলে জানান খোদ দুর্নীতি দমন কমিশনের আইনজীবীরা। তবে এই রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেবে দুদক। এই তাড়াহুড়ো করতে গিয়ে উনি যে চার্জ গঠন করেছেন, সেই চার্জটা 3 লাইন। মিনিমাম যে একটা মানুষের বিরুদ্ধে তুমি অভিযোগ গঠন করছো, তার বিরুদ্ধে অভিযোগ কি, একজন আসামি ভবিষ্যতে এসে যাতে তার যুক্তি খণ্ডন করতে পারে এই অভিযোগগুলোর ভিত্তিতে, সেই অভিযোগটাই উনি চার্জের মধ্যে লেখেন। এই চার্জটা হচ্ছে ডিফেক্টিভ, এগুলো হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে। এবং সাক্ষী লিখছে, মনে হচ্ছে যেন উনি রায় দিচ্ছে। আর এর মধ্য দিয়ে উচ্চ আদালতে সব মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী 7 জুন শনিবার বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। বুধবার সন্ধ্যায় বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি বলেন, রংপুর, দিনাজপুর, সিরাজগঞ্জ, পঞ্চগড় সহ দেশের 8 জেলায় চাঁদ দেখা গেছে। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামী 10 জিলহজ 1446 হিজরি, 24 জুন 1432 বঙ্গাব্দ, 7 জুন 2025 খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। এক যুগেরও বেশি সময় পর কারামুক্ত জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম শাহবাগে দলীয় সংবর্ধনায় বলেন, জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছিলেন জামায়াতের শীর্ষ নেতারা। আর দলটির আমির জানান, জাতির প্রয়োজনে আবারও রাজনীতিতে সক্রিয় হবেন এটিএম আজহার। কারাগারে মৃত্যু প্রহর গুনতে থাকা এটিএম আজহার ইতিহাসের বাগবদলে আবারও ফিরলেন স্বাভাবিক জীবনে। একে জীবনের দ্বিতীয় অধ্যায়ের সূচনা উল্লেখ করে ধন্যবাদ জানান জুলাই আন্দোলনের নেতাদের। বুধবার সকাল 9টার পর পিজি হাসপাতাল থেকে মুক্তি পান এটিএম আজহার। কারামুক্তির পর শাহবাগে যোগ দেন দলীয় নেতাকর্মীদের সংবর্ধনায়। এটিএম আজহারের মুক্তির এই আবেগঘন নেতাকর্মীদের সাথে সাক্ষী হলেন জামাতের আমির সহ দলটির শীর্ষ নেতারাও। জীবনের নতুন অধ্যায়ের জন্য জুলাই অভ্যুত্থানের নেতাকর্মীদের ধন্যবাদ জানাতে ভুলেননি এটিএম আজহার। বলেন, শেষ পর্যন্ত জয় হয়েছে সত্যের। যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আসে, আমি এর কাছে ফুলের মালা পাচ্ছি, রশি গলার সেরে গিয়ে ফুলের মালা পাচ্ছি। আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে, রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক আমাদের কাছে কামনা করতে চাই। যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়েছে, তাদেরকে বিচার করা হোক। এক যুগের বেশি সময় কারাবন্দী এটিএম আজহারের অভিযোগ, 71-এর মানবতা বিরোধী হত্যার বিচারের নামে জামাতের শীর্ষ নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে। যারা আমার নেতা ছিলেন সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। জামাতের আমির বলেন, মৃত্যুদণ্ড দিয়ে এটিএম আজহারের উপর জুলুম করা হয়েছিল। যে মানুষটাকে দীর্ঘ 14টি বছর গার্ডের উপর মৃত্যুদণ্ড দিয়ে তার উপর জুলুম করা হয়েছে, সে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। জাতীয় প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, আবারও রাজনীতিতে ফিরবেন এটিএম আজহার। রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা ফিরে এসেছেন। তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন তিনি। তার নেতৃত্বে আবার বাংলাদেশ সঠিক পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি তিনি রাজনীতিতে আবার ফিরে আসবেন এবং দেশ এবং জাতির সেবা করবেন। 2014 সালে মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে মৃত্যুদণ্ড দেওয়া হয় এটিএম আজহারকে। জামাতের সাবেক সহকারী সেক্রেটারি কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে 2013 সালে যে শাহবাগে গণজাগরণ মঞ্চের সূচনা হয়েছিল, সেই শাহবাগ থেকে রাজকীয় সংবর্ধনা নিয়ে আপিল বিভাগ থেকে খালাস পাওয়া এটিএম আজহার স্বাভাবিক জীবনে ফিরলেন। নেতাকর্মীদের প্রত্যাশা, আবারও ফিরবেন রাজনীতির মাঠে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নারীদের পিরিয়ড বা ঋতুস্রাব নিয়ে কথা বলা সামাজিকভাবে এখনও যেন নিষিদ্ধ। বিভিন্ন জরিপ বলছে, দেশের প্রায় 80% নারী এখনও এমন অঘোষিত নিষেধাজ্ঞার শিকার। ফলে ভুগতে হয় নানান জটিলতায়, শরীরে বাসা বাঁধে ক্যান্সার কিংবা বন্ধ্যাত্ব রোগ। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক এই ট্যাবু ভেঙে দেয়া এখন সময়ের দাবি।
বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবসে সুকন্যা আমিরের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান কানন। মাসিক থেকে মাতৃত্ব, কিশোরী থেকে নারী হয়ে ওঠার এই যাত্রা খুবই স্বাভাবিক প্রক্রিয়া, তবে সাধারণ নয়। শারীরিক এবং মানসিক কষ্টের সাথে আজও সহ্য করতে হয় সামাজিক নানা কুসংস্কার। সেখানে সুস্বাস্থ্য, সচেতনতা, সুরক্ষা কতটুকু পায় একজন নারী? বয়ঃসন্ধিতে দাঁড়িয়ে এই কিশোরী, প্রথম পিরিয়ডের ভয় শঙ্কা তার চোখে মুখে। কি হচ্ছে বুঝে ওঠার আগেই মাসের নির্দিষ্ট একটি সময়ে নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলে সে। লজ্জা, ভয়, শঙ্কা কাটিয়ে যখন সে এগোবে বলে মনস্থির করে, ঠিক তখন সমাজের চোখ টিপ্পনিতে তাকে পিছপা হতে হয় আরও একবার। আমি সাধারণত স্যানারা প্যাড ইউজ করি, কিন্তু যখন আমি দোকানে কিনতে আসি তখন কিছু মানুষ এমনভাবে তাকায় যেন আমি কোনো অপরাধ করে ফেলছি। সময়ের স্রোতে বাড়ে তার একাকিত্ব, সাথে ঋতুকালীন তীব্র ব্যথা, অস্বস্তি, হতাশা, হরমোনাল পরিবর্তন যেন নিত্য সঙ্গী। অনেকের ভাগ্যে জোটেই না স্যানিটারি ন্যাপকিন, সুষম খাবারও যেন ধরাছোঁয়ার বাইরে। পুষ্টিকর খাবার খাবো কি, প্যাডই তো কিনতে পারি না। যখন থেকে বোঝা শিখছি তখন থেকে কাপড়ই ব্যবহার করি। আমার ব্যাক পেইন বা পেটে পেইন, সেটা কিন্তু আসলে আমার ওয়ার্ক প্লেসে দেখানোর কোনো অপশন নেই। নারী পুরুষের সমতার লড়াইয়ে এসব নিয়েই কাজে ফিরতে হয়। সেখানেও বাধা, নেই পরিষ্কার টয়লেট, তার উপর প্যাড ডিসপোজাল সংকট, দায়িত্বের ভার আর ইনফেকশনের শঙ্কা নিয়েই চলতে হয় কঠিন পথ। টয়লেটের যে সিস্টেমটা আছে এটা হাইজিন না, এবং সেখানে প্রপার প্যাড ডিসপোজালের কোনো সিস্টেম নেই। অনেক সময় দেখা যাচ্ছে পানির ফ্লো সাপ্লাইও নেই। বিভিন্ন জরিপ মতে দেশে প্রায় ৮০% নারী ট্যাবুর কারণে পিরিয়ড নিয়ে কথা বলেন না। চিকিৎসকরা বলছেন ঋতুকালীন সময়ে সুরক্ষা আর সুস্বাস্থ্য নিশ্চিত করা খুবই জরুরি, নইলে হতে পারে নানান জটিল রোগ। কাপড় যারা ইউজ করে ওরা ওটা কি করছে, রিইউজ করছে, ওটা থেকে কিন্তু তার পেলভিক ইনফেকশন হতে পারে। সার্ভাইকাল ক্যান্সার সাধারণত কালারে হয় যারা আনহাইজেনিক থাকে, পুর সোসিওইকোনমিক কন্ডিশনে থাকে। মাসিক প্রক্রিয়াটা সেটা যাতে সহজভাবে সংক্রমণ মুক্ত থাকতে পারে সে ব্যাপারে সহযোগিতা দরকার। বিশেষজ্ঞরা বলছেন মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে বাড়াতে হবে সচেতনতা, ভাঙতে হবে সামাজিক ট্যাবু, যা শুরু হতে হবে পরিবার থেকেই, নইলে কৈশোরের একাকিত্বের ভার নারীকে বইতে হবে জীবনভর। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। এবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে জুলাই আন্দোলনে আহত বীর যোদ্ধাদের সঙ্গে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। বুধবার সকাল 11টার দিকে এই ঘটনা ঘটে। পরিস্থিতি থামাতে মোতায়েন করা হয় সেনাবাহিনী। জুলাই আহতদের অভিযোগ, কর্মবিরতি পালন করা চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা চিকিৎসা নিতে আসা রোগীদের উপর হামলা চালালে তাদের বাঁচাতে এগিয়ে গেলে স্টাফরা তাদের উপরও হামলা চালায়। চাকরি সংশোধন অধ্যাদেশ নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত প্রতিদিন সচিবালয়ে 1 ঘণ্টা কর্মবিরতি পালন করবেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সচিবালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানায় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। আর সারা দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতেও একই সময়ে কর্মবিরতি চলমান থাকবে। বলেন, প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরেই বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিয়ের সম্পর্ক গোপন রেখে সৌদি প্রবাসীর সাথে প্রেম, অতঃপর বিয়ের কথা জানতে পেরে প্রবাসী গাউসের হাতে খুন হয় প্রেমিকা দোলা আর তার স্বামী নাজমুল হাসান পাপ্পু। বুধবার দুপুরে রাজধানীর মিরপুরে এমন নৃশংস ঘটনা ঘটে। এই ঘটনায় হত্যাকারী গাউস মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর মিরপুর 11-এর বি ব্লকের 35 নম্বরের এই বাসার 5ম তলায় সাবলেট থাকতেন দোলা আক্তার দোলা। বুধবার দুপুরে এলোপাতাড়ি কুপিয়ে দোলা ও তার স্বামী পাপ্পুকে হত্যা করে দোলার পূর্ব পরিচিত প্রবাসী গাউস মিয়া। স্থানীয়রা জানান, দোলার পূর্ব পরিচিত গাউস দুপুরের পর ওই বাসায় আসেন। কোপানো শুরু করে দোলা এবং তার স্বামীকে। পরে বাসার বাইরে থেকে দরজা বন্ধ করে দিলে আটকা পড়েন গাউস।
হালকা একটু গেটটা খুলছে, সাথে সাথে উনি ঢুকে গেছে, যে হচ্ছে আসামি। সে ঢুকে গেছে, ঢোকার পর সে ছুরি বের করছে। ছুরি বের করার পর আমার ভাবি যারা আছেন ওনারা সবাই ভয়ে তাড়াতাড়ি বাচ্চা সবাই নিয়ে বের হয়ে গেছে। উনি বলছে যে উনি এত বছর সৌদি আরব ছিল, যে মারছে আর কি গাউস মিয়া, সে এত বছর সৌদি আরব ছিল, ওনার সাথে ওনার একটা সম্পর্ক ছিল এবং উনি জানতো না যে ওনার হাজব্যান্ড আছে। তো উনি কিছুদিন হয়েছে এই জিনিসটা জানে, তো যার জন্য ওনার মনে একটা ক্ষোভ ছিল। এই ক্ষোভ মেটানোর জন্য উনি প্রথমে আসার পরে রুমের ভিতরে ঢুকে যায় প্রথমে যে পাপ্পু ভাই আছে, পাপ্পু ভাইয়ের বুকের মধ্যে ছুরিকাঘাত করে। 999-এ কল পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আইনশৃঙ্খলা বাহিনী। আটক করেন গাউসকে। প্রাথমিক তদন্তে পুলিশ জানায় দোলার সাথে পরকীয়ার সম্পর্ক ছিল গাউসের, যার জেরে হত্যা করা হয় এই দম্পতিকে। দুজনকে মৃত অবস্থায় পাই, ঘটনাস্থলে মৃত অবস্থায় পাই। একজনের নাম পাপ্পু, আরেকজনের নাম হচ্ছিল দোলা। তো প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছে সেটা হচ্ছিল যে পরকীয়ার জের ধরে এই মার্ডার হয়েছে। মামলা আর কোনো মামলার প্রক্রিয়া চলমান। নিহত দোলা পড়তেন উত্তরা ইউনিভার্সিটিতে, আর স্বামী পাপ্পু ছিলেন একজন চাকুরিজীবী, থাকতেন বরগুনায়, মাঝে মধ্যে ঢাকায় আসতেন। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত এবারে অর্থ বাণিজ্য সংবাদ। আরএফএল এর ইলেকট্রনিক্স ব্র্যান্ড ভিশন আয়োজন করেছে মানি ব্যাক গ্যারান্টি অফার ক্যাম্পেইন। বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল। অনুষ্ঠানে ভিশন এম্পোরিয়াম এর হেড অব বিজনেস কে.এম. শামসুজ্জামান, ভিশন এসির হেড অব মার্কেটিং মোহিত চক্রবর্তী সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।